হ্যালো বন্ধুরা, চলে এসেছি মামা বেয়ার আরও একটা নতুন লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। আচ্ছা, তো এখানে তো তোমরা জানোই আমরা বাংলাদেশের বাংলা মিডিয়ামে যারা ক্লাস 5, 6, 7, 8-এ পড়ি, মূলত তাদের শেখার উপযোগী কন্টেন্ট দেওয়া হয় যাতে করে ক্লাসরুমের পড়ার বাইরে তোমরা বাড়তি কিছু প্র্যাকটিস করার সুযোগ পাও। তবে হ্যাঁ, এটা সবার জন্য ওপেন প্ল্যাটফর্ম। যদি কোনো স্পেসিফিক টপিকের উপরে তোমরা চাও যে আমরা আলোচনা করি, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমাদের চেষ্টা থাকবে নতুন নতুন টপিকের উপরে ডিসকাশন দেওয়ার। তারপরে তোমাদের কোনো স্পেসিফিক প্রয়োজন থাকলে তোমরা জানাবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরে নতুন কন্টেন্ট আসলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, তো চলো শুরু করি না। আমরা কিন্তু আমাদের বিল্ডিং বেটার সেন্টেন্সেস এই সিরিজটা বর্তমানে চালাচ্ছিলাম বা কন্টিনিউ করছিলাম। লাস্ট 5টা ছোটো ছোটো আমি টিউটোরিয়াল দিয়েছি 5টা ডিফারেন্ট ওয়ে বা টেমপ্লেটের উপরে, যেগুলো দিয়ে আমরা একাধিক সেন্টেন্সকে জোড়া দিয়ে একসাথে সুন্দর করে মনোভাব গুছিয়ে প্রকাশ করতে পারি। সেগুলোর পাশাপাশি আমরা আজকে একটা নতুন উপায় বা টেমপ্লেট দেখব, সেটা হচ্ছে ইফ দিয়ে বা কন্ডিশন বা শর্ত সাপেক্ষে যে কথাগুলো বলতে হয় সেটা আমরা কিভাবে ইংরেজিতে লিখি। আচ্ছা, তার আগে তাহলে ইফ দিয়ে ঢোকার আগে আমরা একটু কি দেখি আমরা কোন 5টা টেমপ্লেট বা ফরম্যাট আমরা দেখেছি বিকজ বা বিকজ অফ, যেটা দিয়ে কি আসলে রিজন অর্থাৎ কারণ নির্দেশ করার জন্য আমরা যদি কোনো বাক্য লিখতে চাই যেখানে হয়তো এই কারণে আমি ওই কাজটা করেছি এটা বলতে হবে, তখন আমরা বিকজ অথবা বিকজ অফ এই ফরম্যাট ইউজ করতে পারি। তারপরে টু মানে এটা করার জন্য এটাই যথেষ্ট, এরকম একটা সীমানা বেঁধে দেওয়ার মতো, বা এটা ছিল বলে এটা হওয়া সম্ভবই না, এরকম এই ধরনের সীমানা বা লিমিট নির্ধারণ করতে হবে, এই টাইপের একটা ভাব থাকলে তখন টুর ফরম্যাটটা আমরা আনতে পারি। আবার একটা ঘটনার সাথে আর একটা ঘটনার ফলাফল বা একটা ঘটনার জন্য আর একটা ঘটনা দায়ী, এইটা বোঝানোর জন্য আমরা সো দ্যাট ফরম্যাটটা ইউজ করে থাকি। এই জন্য বলেছি রেজাল্ট বা ফলাফল এই ধরনের বক্তব্য যেখানে থাকে সেই ক্ষেত্রে আমরা এই সো দ্যাট ফরম্যাটটা ইউজ করি। তারপরে আমরা আগের ক্লাসে দেখেছি অলদো, যেটা দিয়ে দুটো বিপরীতমুখী ধারণাকে জোড়া দেওয়ার সময় বা কন্ট্রাস্ট বোঝাতে হবে, সেক্ষেত্রে আমরা অলদো বলতে পারি যে যদিও এটা হয়েছিল তারপরেও আমি ওটা করেছিলাম, এরকম আর কি। আর তারপরে আমরা শিখেছি পর্যাপ্ততা বোঝানোর জন্য বা সাফিসিয়েন্সি বোঝানোর জন্য আমরা ইনাফ টু, এই ক্ষেত্রে এইটা আমরা বলেছিলাম যে এই কাজটা করার জন্য আমার হাতে যথেষ্ট সময় আছে অথবা টাকা আছে বা সুযোগ আছে, আমি যথেষ্ট পরিশ্রম করছি যাতে পরীক্ষায় পাশ করতে পারি। হ্যাঁ, যখনই এই ধরনের কথা আসবে তখন আমরা হয়তো বা ইনাফ টু ইউজ করতে পারি। মানে আমাদের উদ্দেশ্য কী থাকবে, যে যখনই আমরা আস্তে আস্তে বেসিক লেভেল থেকে ইংলিশের আরেকটু অ্যাডভান্স লেভেলে বা ইন্টারমিডিয়েট লেভেলে যেতে চাইব, আমরা সবসময় যে ছাড়া ছোটো ছোটো বাক্য না লিখে আমরা চেষ্টা করব যে মাঝে মধ্যে 2-3টা ভাব যারা পরস্পরের সাথে যুক্ত তাদেরকে জোড়া দিয়ে একটা সেন্টেন্সে প্রকাশ করতে। ইন দ্যাট কেস বেশিরভাগ ক্ষেত্রে যেমন বিকজ অফ, তারপরে সো দ্যাট, অলদো, ইনাফ টু, এখন পর্যন্ত দেখা 5টা ফরম্যাটের মধ্যে 4টা দিয়ে আমরা আসলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি, যেখানে কি থাকে বলো তো, 2টা ডিফারেন্ট ভার্ব আমরা দেখতে পাই। আর টু এইটা দিয়ে আমরা খুব সংক্ষেপে সুন্দর করে একই ভাব কিন্তু একটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। অনেকখানি লম্বা একটা কথা সংক্ষেপ করে আমরা টুর মধ্যে দিয়ে বলতে পারি, তবে অবশ্যই সেটা একটা স্পেসিফিক স্টাইলের কথা যদি হয়। সেই সবগুলো আমরা দেখেছি, তোমরা চাইলে রিভাইজ করবে পিছনের চ্যাপ্টারগুলো। বাট আমাদের সবার সুবিধার্থে ইফের ফরম্যাটে ঢোকার আগে চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই আমাদের পুরনো পড়াটা, তাই না? প্রথমে বাম দিকে আমি ছোট করে হয়তো 2টা সেন্টেন্স লিখেছি, তারপরে ডান দিকের কলামে করেসপন্ডিং আমি এক একটা কালার দিয়ে আলাদা করার চেষ্টা করেছি, যে আমরা আমাদের ওই যে ফরম্যাটগুলো বললাম ওগুলো দিয়ে আমি সেটাকে আবার গুছিয়ে একসাথে করে লেখার চেষ্টা করেছি। দেখো আমি পড়ে শোনাচ্ছি। প্রথমে আমি সেন্টেন্স নাম্বার 1 পড়ছি। আই ওয়ার্কড ফর 3 hours, আই বিকেম টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। তাহলে কি বুঝাচ্ছি, যে আমি 3 ঘন্টা ধরে হেঁটেছি, তারপর ফলে কি হয়েছে, আমি ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েছি, ভীষণ অবসন্ন হয়ে পড়েছি, তাই না? তার মানে কি একটা ঘটনা হওয়ার কারণে আমি আর একটা ঘটনায় পড়েছি। তাহলে আমরা এটা অনেকভাবে বলতে পারি। আমি এখানে বিকজ বা বিকজ অফ 2ভাবে করে লিখে দেখিয়েছি, তুমি তোমার মতো করে আরও ভালোভাবে লেখার চেষ্টা করতে পারো। তো চলো দেখি আমরা কিভাবে লিখতে পারি। প্রথমে এতে আমি যেমন বলছি, বিকজ অফ দ্য লং ওয়াক
আই বিকেম টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। আচ্ছা, এখানে কিন্তু আমি 3 আওয়ার্সটা দিয়েও লিখতে পারতাম যে বিকজ অফ দ্য 3 আওয়ার লং ওয়াক, অর বিকজ অফ ওয়াকিং ফর 3 লং আওয়ার্স, এভাবেও লিখতে পারতাম। কিন্তু আমি সংক্ষেপ করে লিখেছি যে সবসময় কিন্তু সংখ্যাটা অত জরুরি নাও হতে পারে। তো এই জন্য আর কি এখানে প্রথম উদাহরণটা আমি এভাবে লিখেছি যে বিকজ অফ দ্য লং ওয়াক আই বিকেম টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। তো পরের অংশটাই যে আই বিকেম টায়ার্ড অ্যান্ড এক্সস্টেডকে আমার কোনো চেঞ্জ করতে হয়নি, সামনে শুধুমাত্র বিকজ অফ দ্য লং ওয়াক এটাকে আমি জোড়া দিয়ে দিয়েছি। আচ্ছা, পরেরটা দেখো, এটা দেখো, আই বিকেম টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড বিকজ আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স। এখানে কি দেখালাম যে ও আচ্ছা, আমি আগে 3 ঘন্টা ধরে হাঁটছিলাম, তার ফলে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। তো এটা ওই যে যেহেতু আগে হেঁটেছি তারপরে তো টায়ার্ড হয়েছি, সেই জন্য হাঁটার অংশটাকে আমি এই যে আই ওয়াকড না বলে আই হ্যাড বিন ওয়াকিং বলেছি। কারণ ওই যে মনে আছে, তোমরা যারা টেন্স অলরেডি পড়ে ফেলেছো তারা হয়তো জানো যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে দুটো ঘটনার মধ্যে একটা যেটা আগে ঘটে সেটাকে এই যে হ্যাড বিন তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে লিখতে হয়। সেই জন্য আমি লিখেছি আই বিকেম টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড। এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স যেটা, তাই না, যেটাকে আমার মূল বাক্যে দেওয়াও আছে উদাহরণে। তারপরে বিকজ দিয়ে বাকি অংশ যেটা আমি জোড়া দিয়েছি, মানে যেই কাজটা আগে হয়েছে সেটাকে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিয়ে গিয়েছি যে বিকজ আই হ্যাড বিন ওয়াকিং ফর 3 আওয়ার্স। আমি ক্লান্ত আর অবসন্ন হয়ে গিয়েছিলাম কারণ আমি 3 ঘন্টা ধরে হাঁটছিলাম। তো যেটা খুশি লিখতে পারি আমরা। আচ্ছা, তারপরে 2 নম্বর সেন্টেন্সটা পড়ি আমরা। আই লাভ মাই মম ভেরি মাচ, আই নেভার ওয়ান্ট টু লিভ হার। মাকে ছেড়ে কখনো যেতেই চাই না কোথাও, তাই না? তাহলে এটা অনেকভাবে বলা যায়। দেখো, এখানে আমি 2টা উদাহরণ দিয়েছি তোমাদের। এতে আমি লিখেছি আই লাভ মাই মম টু মাচ টু লিভ হার, তাকে ছাড়তেই চাই না, তাই না? টু দিয়ে মনে আছে যে আমরা খুব এত বেশি ভালোবাসি যে ছাড়া সম্ভব না, টু লিভ হার, লিভ করা তাকে আমার পক্ষে সম্ভব না। আরেকটা কি আমরা পড়েছি, আমরা সো দ্যাট দিয়ে বলতে পারি যে আই লাভ মাই মম সো মাচ দ্যাট আই ক্যান নেভার লিভ হার। ঠিক আছে, তা আমি দুটাই চলে এখানে। আচ্ছা, তারপরে 3 নম্বরটা দেখো, দ্য সোলজার লাভস হিজ ফ্যামিলি ডিয়ারলি, খুব ভালোবাসে তার ফ্যামিলিকে, বাট হি হ্যাজ টু লিভ দেম টু ফাইট ফর হিজ কান্ট্রি। এই যে এখানটা হি হ্যাজ টু লিভ দেম, তাদেরকে ছেড়ে যেতে হবে, টু ফাইট ফর হিজ কান্ট্রি, সৈন্য যেহেতু, মানে যদি দেশের প্রয়োজন হয়, দেশের ডাকে যুদ্ধ করার জন্য তাকে তো পরিবার ছেড়ে যেতেই হবে। হ্যাঁ, কিন্তু সে তার পরিবারকে খুব ভালোবাসে। এইখানে কি দেখো, একটু কন্ট্রাস্টিং একটা আইডিয়া, তাই না? তাহলে আমরা লিখতে পারি এখানে অলদো আমরা শিখেছি, তার আমরা অলদো লিখতে পারি অলদো দ্য সোলজার লাভস হিজ ফ্যামিলি ডিয়ারলি হি হ্যাজ টু লিভ দেম টু ফাইট ফর হিজ কান্ট্রি। দেখেছ, খুব সহজ, তাই না? এখানে দুটো সেন্টেন্স মোরালেস যা ছিল আমরা সেটাই লিখে দিয়েছি। জাস্ট প্রথম সেন্টেন্সে যেটা আমাদের কারণ বা মানে কন্ট্রাস্টিং আইডিয়া, যে অলদো দ্য সোলজার লাভস হিজ ফ্যামিলি ডিয়ারলি হি হ্যাজ টু লিভ দেম টু ফাইট ফর হিজ কান্ট্রি। কিন্তু এখানে আমাদের মনে আছে যে অলদো দিয়ে যদি শুরু করি তাহলে প্রথম বাক্যাংশ শেষ হওয়ার পর একটা কমা, তারপরে আমাদের বাকি অংশ, যেমন বিকজ অফের ক্ষেত্রেও কিন্তু তাই। আচ্ছা, তারপর 4 নম্বরটা দেখো, দ্য সোলজার ইজ ভেরি পেট্রিয়টিক, হ্যাঁ, খুবই দেশপ্রেমিক, অ্যাডজেক্টিভ। হি উইল ডু এভরিথিং টু সার্ভ হিজ কান্ট্রি। তাহলে তার দেশের সেবা সার্ভ করার জন্য, মানে দেশের সেবা করার জন্য প্রয়োজনীয় যা সম্ভব সব কিছুই সে করবে, কারণ সে ভীষণ পেট্রিয়টিক, সে ভীষণ দেশপ্রেমিক। তাহলে এটাকে আমরা কীভাবে বলতে পারি? এখানে অনেকভাবে বলতে পারি, আমি 3টা দিয়ে বলছি। একটা হচ্ছে আমাদের এনাফ টু, যেটা কালকে আমরা শিখেছি। দ্য সোলজার ইজ পেট্রিয়টিক ইনাফ টু ডু এনিথিং হি ক্যান টু সার্ভ হিজ কান্ট্রি। তার ক্ষমতায় কুলায় এমন সব কিছু সে করবে, যেহেতু সে এমন পরিমাণ দেশকে ভালোবাসে। পেট্রিয়টিক এনাফ, বুঝেছে? মনে আছে, অ্যাডজেক্টিভ, এনাফ টু, তারপরে ভার্ব। এই যে প্যাট্রিয়টিক, এনাফ টু, তারপরে ডু, বাকি এভরিথিং টু সার্ভিস কান্ট্রি হোয়াট এভার। আরেকটা কি, দ্য সোলজার ইজ টু পেট্রিয়টিক টু ইগনোর হিজ কান্ট্রিজ কল। আমরা কি জানি যে টুটা কি, যে পরের আইডিয়াটাকে নেগেটিভ অর্থে, এখন এখানে কিন্তু দুটাই পজিটিভ, তো আমরা ওটাকে একটু উল্টে দিয়ে লিখেছি যে এতই সে পেট্রিয়টিক টু, যে ইগনোর, সে তার পক্ষে ইগনোর করা মানে অবজ্ঞা করা, ইগনোর মানে অবজ্ঞা করা বা অবহেলা করা বা দেখে না দেখার ভান করা। তো তার পক্ষে তার কান্ট্রির কল, দেশের ডাক
ইগনোর করা বা অবজ্ঞা করা সম্ভব না, এতটাই সে ভালোবাসে তার দেশকে। তাহলে এটা টু দিয়েও আমরা লিখতে পারি। আমরা জাস্ট এখানে যেহেতু আমাদের টু এর পরের অংশটুকুনকে ঋণাত্মক করতে হবে, তাই জন্য আমরা তো সে তো সব কিছু করবে, কাজেই তার মানে সে কোনো কিছু অগ্রাহ্য করতে পারবে না, এই জন্য আমরা ইগনোর ভার্বটাকে নিয়ে এসেছি। আর সো দ্যাট দিয়ে তো আমরা খুব ইজিলি করতে পারি যে দ্য সোলজার ইজ সো পেট্রিয়টিক দ্যাট হি ইজ উইলিং টু ডু এনিথিং ফর হিজ কান্ট্রি। হ্যাঁ, সো দ্যাট হি উইল ডু এনিথিং এটাও আমরা রাখতে পারতাম, কিন্তু উইলিং টু ডু এনিথিং এটা বললে একটু মোর ন্যাচারাল শোনায়, এই জন্য দিয়েছি। সবসময় কিন্তু ট্রান্সলেশন বা একটা জিনিসকে যখন কনভার্ট করবে এক ফর্ম থেকে আরেক ফর্মে, অনেক ক্ষেত্রে আমরা একটু শব্দের এদিক ওদিক করি, হ্যাঁ, তাতে করে যাতে যখন আমরা নতুন ফরম্যাটে সব সেন্টেন্সটা লিখবো সেটা যাতে আমরা সুন্দর করে, সেটা যাতে সুন্দর শোনায়, ন্যাচারাল শোনায়, এই আর কি। তো এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের হাত পাকা হয়ে যাবে, নো ওয়ারিজ, চেষ্টা করতে থাকো। এরকম নিজেরা ভেবে ছোটো ছোটো 2-3টা করে সেন্টেন্স মিলাবে, তারপরে আমাদের শেখা ফরম্যাট দিয়ে চেষ্টা করবে সেগুলো জোড়া দিয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স লেখার, যেখানে 2-3টা ভাব একসাথে প্রকাশ করতে পারছো তুমি। হ্যাঁ, তাহলে তোমাদের কী হবে, ভাষাটার উপরে দখল বাড়বে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের টপিকে। আচ্ছা, পরের টপিক মানে হচ্ছে আমাদের আজকের টপিক, সেটা হচ্ছে ইফ মানে যদি। তাহলে ইফ কীরকম হয়, আজকে আমরা ইফের খুবই সিম্পল একটা ফর্ম দেখব, একদম সবচেয়ে সহজ ফর্ম, যে ইফ যদি এমন হয় তাহলে আমি এটা করব, এরকম একটা ফরম্যাট। মানে ইফের পরে মূল ভার্বটা থাকবে প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তখন পরের অংশটা আমরা উইল প্লাস বেস ভার্ব দিয়ে দেখাবো। আচ্ছা, এটা আমি ফরম্যাট নিয়ে ডিসকাস না করে, এটা হাইপোথেটিক্যাল লাগছে, চলো আমরা রিয়েল এক্সাম্পলে চলে যাই, তাহলে হয়তো বা আমাদের জন্য বুঝতে বা ধরতে খুব সহজ হবে। আজকের পড়া খুব সহজ। দেখো, ইফ ইউ স্টাডি, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না, মানে একদম প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, যদি তুমি পড়ো, ইউ উইল ইমপ্রুভ, এই যে উইল ভার্ব দিয়ে আমরা তারপরে মূল ভার্বটা লিখে দিলাম, যে এই জন্য কিন্তু আমরা বলছিলাম যে ইফ তারপর প্রেজেন্ট সিম্পল থাকবে, তাহলে পরের অংশটা ওই যে সাবজেক্টের পরে উইল তারপরে বেস ভার্ব, সেটাই হলো যে ইফ ইউ স্টাডি ইউ উইল ইমপ্রুভ, if it rains we will stay home, if Hutum apologizes Tia will forgive him, if you come on time I will be very happy। দেখেছো যে যদি তুমি সময় মতো আসো তাহলে আমি খুব খুশি হব, তাই না? if you finish the homework in time I will buy you an ice cream tomorrow। দেখেছো যে আজকে যদি তুমি ঠিক মতো তোমার হোমওয়ার্কটা কমপ্লিট করো তাহলে কালকে তোমাকে আইসক্রিম কিনে দিব, তাই না? তো এইভাবে করে ইফ তারপর সাবজেক্ট তো অবশ্যই থাকবে, তারপর অ্যাপ্রোপ্রিয়েট একটা ভার্ব, যেটা কিনা প্রেজেন্ট টেন্সে যদি থাকে তারপরের অংশটুকুনে যে ইউ উইল বা আই উইল, হি উইল, হোয়াট এভার ইট ইজ, উইল তারপরে একটা বেস ভার্ব। হ্যাঁ, তাহলে করে খুব সহজে আমরা হোয়াট উড হ্যাপেন ইফ, কী হবে যদি যুক্ত সব বাক্যগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছ যে দুটা সাবজেক্ট দুটা ভার্ব, মানে মনে হচ্ছে যেন দুটো বাক্যকে কি ইফ জোড়া দিয়েছে, তাই না? যদি তুমি পড়ো তাহলে তুমি ইমপ্রুভ করবে বা উন্নতি করবে, যদি বৃষ্টি হয় তাহলে বাড়িতে থাকবো, যদি হুতুম ক্ষমা চায় তাহলে টিয়া তাকে ফরগিভ করবে। সো এগুলো সবগুলো উদাহরণ কিসের বলো তো? কমপ্লেক্স সেন্টেন্সের। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, যে সেন্টেন্সে হয়তো একাধিক সাবজেক্ট থাকবে, একাধিক ভার্ব থাকবে, মনে হবে যেন দুই বা ততোধিক বাক্য একজন আরেকজনের উপর ডিপেন্ড করে বসে যাচ্ছে। এই যে দেখো, ইউ উইল ইমপ্রুভটা একটাকে আমরা ধরতে পারি, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট বাক্য, আর তার সাথে শর্তর বাক্যাংশটা হলো ইফ ইউ স্টাডি। ঠিক আছে, তো যারা একটু অ্যাডভান্স তারা হয়তো ধরতে পারছো যে ইফ ইউ স্টাডি টুকুন হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইউ উইল ইমপ্রুভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুজনে মিলে জোড়া হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়েছে। আমরা কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে খুব মাথা ঘামাবো না, আমি জাস্ট শব্দটা বারবার বলছি যাতে তোমরা পরিচিত থাকতে পারো যে কমপ্লেক্স সেন্টেন্স মানে দেখবে যে একাধিক সাবজেক্ট, একাধিক ভার্ব থাকবে। এই যে স্টাডি একটা অংশের ভার্ব, আবার উইল ইমপ্রুভ আর একটা অংশের ভার্ব, রেইনস একটা অংশের ভার্ব, উইল স্টে আর একটা অংশের ভার্ব, অ্যাপোলোজাইজেস একটা অংশের ভার্ব, আর উইল ফরগিভ আর একটা অংশের ভার্ব। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা বাক্যতে দুটো করে খণ্ড দেখতে পাচ্ছ, তাহলে বুঝবে যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এখানে চলো দেখি আমরা এই বাক্যগুলো লিখতে পারি কিনা। সবগুলোই ইফ দিয়ে শুরু হচ্ছে। আমরা জাস্ট চাচ্ছি যে ফ্রিলি আমরা কিছু শব্দ খুঁজে নিয়ে এখানে বসাই, যাতে ভাবটা মোটামুটি সুন্দরভাবে ফুটে ওঠে। যেমন এখানে আমরা লিখলাম ইফ বাবা আউল, তারপর আন্ডারলাইন
কমা তারপরে হুতুম আন্ডারলাইন হ্যাপি। আচ্ছা, হ্যাপি ভার্বটা আমি এখানে দিয়ে দিয়েছি, তাহলে উইল বি হ্যাপি তো বলতেই পারি আমরা এখানে। আর বাবা আউল কি করবেন? তাহলে বাবা আউল তো অনেক কিছু করতে পারেন, যেমন ইফ বাবা আউল প্রিপেয়ার্স স্যুপ হুতুম উইল বি হ্যাপি। ইফ বাবা আউল buys ice cream, হুতুম will be very happy. If Baba Owl comes home early, হুতুম will be very happy. দেখেছো? ইফ বাবা আউল আর কি বলা যায়, if Baba Owl plays with হুতুম will be very happy. হ্যাঁ, তো যে কোনো ভার্ব দিয়ে তুমি এখানে দেখেছো অনেক বাক্য তৈরি করতে পারো। আমাদের শুধু ফোকাসটা কি, ইফ দিয়ে শুরু হচ্ছে, প্রথম অংশে আমরা সিম্পল প্রেজেন্ট ফর্ম রাখছি, পরের অংশে আমরা উইল এবং বেস ভার্ব রাখছি। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা আমরা করি তো। ইফ ইউ আন্ডারলাইন দ্য হোমওয়ার্ক বিফোর 7 PM, তাহলে হোমওয়ার্ক নিশ্চয়ই কমপ্লিট করা বা ফিনিশ করার কথা বলা হচ্ছে। তাহলে ইফ ইউ ফিনিশ দ্য হোমওয়ার্ক বিফোর 7 PM, আই ড্যাশ আ স্টোরি, আমি একটা হয়তো গল্প পড়ে শোনাবো। আই উইল রিড ইউ আ স্টোরি, আই উইল টেল ইউ আ স্টোরি, তাই না? দেখেছ? তাহলে ইফ ইউ ফিনিশ দ্য হোমওয়ার্ক বিফোর 7 PM, আই উইল রিড ইউ আ স্টোরি, সেটা একটা বাক্য হতে পারে। পরেরটা কি, মিনির কথা কি মনে আছে? সে যে বিড়াল ছানাটা। তো ইফ মিনি আন্ডারলাইন হিজ লাঞ্চ, মিনি যদি কি করে, তার লাঞ্চের বিষয়ে যদি কিছু একটা করে, টিয়া অ্যান্ড হুতুম উইল ডু সামথিং। তাহলে আমরা গল্পের কথা যদি মনে করি, ওই যে হোয়াট আর ইউ হ্যাভিং ফর লাঞ্চ টুডে, সেখানে আমরা বলেছিলাম যে মিনি লাঞ্চ আনতে ভুলে গিয়েছিল, সেটা চিন্তা করে যদি আমরা লিখি যে ইফ মিনি যেহেতু একজন, তাহলে ফরগেটস, রাইট, একটা এস দিয়ে যুক্ত করে বলতে হবে। ইফ মিনি ফরগেটস হিজ লাঞ্চ, টিয়া অ্যান্ড হুতুম উইল শেয়ার দেয়ার্স উইথ হিম, যে তার সাথে টিয়া আর হুতুম দেয়ার্স মানে তাদের যে লাঞ্চ আছে সেটা শেয়ার করবে। অথবা ইফ মিনি ব্রিংস হিজ লাঞ্চ, টিয়া অ্যান্ড হুতুম উইল ইট উইথ হিম, আর এরকম কিছু একটা আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, তো এখানে কয়েকটা এমনি এক্সাম্পল বা স্যাম্পল সলিউশন তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো করে ভার্ব পিক করে সেগুলোকে কমপ্লিট করবে। তাহলে দেখো এখানে আমার লেখাগুলো কীরকম। ইফ বাবা আউল কুকস ডিনার, হুতুম উইল বি ভেরি হ্যাপি বা হ্যাপি। ইফ ইউ ফিনিশ হোমওয়ার্ক বিফোর 7 PM, আই উইল রিড ইউ আ স্টোরি, আমি তোমাকে একটা গল্প পড়ে শোনাবো। ইফ মিনি ফরগেটস হিজ লাঞ্চ, মিনি যদি লাঞ্চ আনতে ভুলে যায়, টিয়া অ্যান্ড হুতুম উইল শেয়ার দেয়ার্স উইথ হিম, টিয়া আর হুতুম তাদের লাঞ্চ ওর সাথে শেয়ার করবে বা ওর সাথে ভাগ করে খাবে। ঠিক আছে? তাহলে ইফ দিয়ে খুব সহজে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ফর্ম করতে পারি, এবং ইফ দিয়ে আমরা কন্ডিশন অর্থাৎ শর্ত প্রকাশ করার জন্য ইফ হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অথবা টেকনিক। তো ঠিক আছে, ইফ দিয়ে বাক্য লেখা প্র্যাকটিস করবে, আগের লেসনগুলোও প্র্যাকটিস করবে, বিকজ উই ওয়ান্ট টু বিল্ড বেটার সেন্টেন্সেস, উই ওয়ান্ট টু বিকাম বেটার রাইটার্স, রাইট? ওকে, সো আইল ক্যাচ আপ উইথ ইউ সুন। টিল দেন, you practice and you take care of yourself. Okay? Bye-bye.